চিত্ত ছিঁড়ে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 25। তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর ওহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতে সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাইরে ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে, তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাও করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে আমি বিয়েটা করতামই? বাহার তখন মুচকি হেসে বলেছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙালি। যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম মানুষ সেই সংখ্যক মানুষ তা ফেরাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞাসা করেছিলাম আমায় ভালোবাসা কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি, যেন তুমি খুঁটি শক্ত করে ধরো, আর আমি সক্ষম। বাহারের কথাই চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরো একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ। এরপর মানুষটাকে আর ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজনকে রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওহি সে পাপ কখনো করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে। এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মই এটা, কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে প্রথমে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য, চিত্রা, তুহিন সহ আজ সবাই বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাসই হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন। গম্ভীর কণ্ঠে সে ওহির দিকে তাকিয়ে শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এ মানুষটার কথার বিপরীতে ওহি কোমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছো, তা আমিও মানি। তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না। সেই সংশয় থেকেই এমন কাজ করা। ওহির কথার উত্তরে আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাটকাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরের আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার। ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ে তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখন তার জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনীর আর তখনের অবনীর অনেক পার্থক্য, কিন্তু মানুষ তা আর জানলো কই। ওহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে ওহির তাচ্ছিল্য ভাব আর বিস্তৃতি লাভ করল। খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক, নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান, তাদের সামনে এমন আচরণ শোভনীয় না। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় হয়তো তারা ছিলেন। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নৌরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, আমি তোমাদের জানিয়েছিলাম, কিন্তু তোমরাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমিই প্রথম একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলছো। কি অদ্ভুত! বিয়ে তো করবো মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানির কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে দেখলে,
তোমার ছেলের কথা শুনলে? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নৌরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা কি বদলাতে পারবে? এর চেয়ে মেনেই নাও না। স্বামীর জবাবে একটু হতাশ হলেন নৌরিন। তিনি ভেবেছিলেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু কিছু হলেও বলবে। তা আর হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট দিয়ে আমি মেনে নিতে পারছি না। তো এখন করণীয়? আলাদা থাকবো? ছেলের ছটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নৌরিন খাতুন। 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের ওপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলের খেলায় এটাই হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়ের ওপর বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নৌরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনোই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গেছে, আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আরেকবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল। সে কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত, তাই এমন কঠিন হওয়া। নৌরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো ওপর ওপর শক্ত, কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নৌরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। ওহির মায়ের মতামত নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সবকিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলেন, না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করলো, এছাড়া আর কিছুই না। চিত্রা আর চিরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এই বাড়িটা যে তাকে পর করেছে। পরের বাড়িতে শোক মানায়, আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেয়াল ছুঁতেও যেন আজ ভয় করছে। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এ অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনি নিজের ঘরের কিছু জামা কাপড় গুছাচ্ছিল। তন্মধ্যেই ঘরে দরজার টোকার শব্দ পেল। ক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো। ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছের বড় আপার সাথে কথা বলতেই তার হাত পা কাঁপছে। তবুও সে বলল, কেমন আছো আপা? যেমনটা চেয়েছিলি। বড় আপার কাট কাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো। তবুও সে ক্ষীণ স্বরে বলল, আমি তো ভালোই চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল, আপা, দুলা ভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয় চারকার করা একটা উত্তর। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মেটালেও পারতিস। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি কোনো মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না।
বড় আপার কথায় চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দিইনি তোমায়, কেবল হাত ছাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল। চিত্রার মনে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যেই নিচ থেকে হইচই ভেসে এলো। নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুল ভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘরটা ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য, পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণই এটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে শূন্য ঘরটার দিকে তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনীহা, মানুষ তাকে কিভাবে দয়া করবে। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যিই কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ?